আপনার কাছে প্রথম যেটা আমার জানবার বিষয়, এই যে ছাত্র জনতার বিশাল অভূতপূর্ব বিশ্ব কাঁপানোর একটা অভ্যুত্থানের মধ্যে 15.5 বছরের স্বৈরাচারী শাসনের অবসান হলো। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ব্যাপারে একটা ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রত্যাশা এখনও আছে। সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছিল। পরবর্তীতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছিল, সব আপনি জানেন। 133টা অধ্যাদেশ জারি করেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। নির্বাচিত সরকার এর মধ্যে 98টি আইনে পরিণত করেছে, আর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বাতিল করেছে। সব মিলিয়ে অভ্যুত্থান, আবার যেগুলো মানে কিছু বলেছে সংশোধন করে প্রেস করবে, সেটা নিয়েও প্রত্যাশা, হতাশা, প্রশ্ন তৈরি হয়েছে। এই সব মিলে হিসেব নিকাশটা কেমন লাগছে আপনার কাছে? কারণ আমাদের আজকের বিষয়বস্তুই আছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। একটু স্পেসটা লম্বা করেছি আপনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি অভূতপূর্ব অভ্যুত্থান পার করেছি। একটা সময় হয়ে গিয়েছিল মান্না ভাই যে এই সরকারকে সরানো যাবে, এটাই ধীরে ধীরে মানুষ আর বিশ্বাস করতে পারছিল না। এবং আমাদের মাঠে যে রাজনৈতিক দলগুলো তখন ক্রিয়াশীল ছিল, সেই রাজনৈতিক দলগুলোর ভেতরকার নানান রকম সমস্যা বলেন, তারা মানুষের বিশ্বাস বা আস্থা অর্জন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এবং সে কারণেই রাজনৈতিক দলগুলো যতই চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষকে তারা কানেক্ট করতে পারছিল না। কিন্তু জুলাই মাসে যখন ছাত্র জনতা, একেবারে সাধারণ মানুষ যখন আন্দোলনে যুক্ত হওয়া শুরু হলো, তখন কিন্তু একটা অন্যরকম জাগরণ আমরা লক্ষ্য করেছি। এবং এই জাগরণটা সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে পড়েছিল। আমরা দেখেছি স্টুডেন্টের বাবা মা তারাও রাস্তায় নেমে এসছে, ছোট ছোট শিশু কিশোররা রাস্তায় নেমে গেছে। সো এইরকম একটা জাগরণ আমার মনে হয় যে বাংলাদেশ খুব নিকট অতীতে দেখেনি। 90-এর পরে, 90-এর অভ্যুত্থানও ঠিক এতটা বিস্তৃত ছিল কিনা আমি জানি না, তবে ছিল না। হ্যাঁ, আপনি জানেন সেটাও এতটা বিস্তৃত ছিল না। কিন্তু 5ই অগস্ট যেটা হলো সেটা খুবই অভূতপূর্ব। এবং তারপরে আমার কাছে মনে হয়েছে যে আজকে এই যে আমাদের হতাশা, যে আমরা যা চেয়েছি তা হলো না, কেবল একটি সরকারের বদলে আরেকটি সরকার আসলো, একটা দলের বদলে আরেকটা দল আসলো, চেয়ারটা একই রইলো, ব্যক্তিটা পরিবর্তিত হলো। এটা তো আসলে আমরা চাইনি। 1500 মানুষ প্রাণ দিল, 20,000-এর উপরে আহত হলো, পঙ্গু হলো, চোখ হারালো। এর বিনিময়ে আসলে একটি দলের বদলে আরেকটি দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেল, এটুকুই পরিবর্তন। আমার কাছে মনে হচ্ছে যে মানুষের মধ্যে তীব্র হতাশা, আমি হতাশা দেখি। ধরুন নতুন সরকার শপথ নেবার পর 3 মাস পার হলো, সংসদের একটি প্রায় 1.5 মাসের অধিবেশন আমরা অতিক্রম করলাম। আমার কাছে মনে হয়েছে এর আগে 18 সালের পার্লামেন্টে আমি যা দেখেছি, একদলীয় শাসন এবং সেই সাথে একটি গৃহপালিত বিরোধী দল, একই রকম ভাবে আমি এই সংসদেও দেখতে পাচ্ছি একদলীয় শাসন এবং সেই সাথে একটি অনুগত বিরোধী দল। এবং আমি যদি বলি বিরোধী দল বা বিরোধী কণ্ঠ হিসেবে এনসিপি যতটা সোচ্চার, আমি কিন্তু জামাতকে সেরকম ভূমিকা রাখতে দেখছি না। এটা হতে পারে যে দীর্ঘদিনের বিএনপির সঙ্গে পথ চলার তাদের যে অভ্যস্ততা, সেখান থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেকে সংসদে প্রতিষ্ঠা করবার জন্যে যেই ধরনের চিন্তা এবং যেই ধরনের প্রস্তুতির প্রয়োজন হয়, জামাতের মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি না। সে কারণেই দেখুন, ধরুন বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে, সেটা নিয়ে আমি ছাড়া কথা বলবার মতন আমি আর কোনো সংসদ সদস্যকে পেলাম না। আমি নোটিশ দিয়েছিলেন। আমি নোটিশ দিতে পারবো না তো মান্না ভাই। দিতে হলে আমাকে আরো 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে সেখানে, সেই স্বাক্ষর তো আমি পাবো না। সো আমাকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই সংসদটা ঠিক আগের সংসদেরই একটা ধারাবাহিকতা, শুধু দল পরিবর্তন হয়েছে, মুখ পরিবর্তন হয়েছে। এবং যে অধ্যাদেশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আপনি যে প্রশ্নটি করছেন, ধরুন গুম অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত যে অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো যখন একপাশে সরে যায়, বলা হয় যে আমরা এটাকে নতুন করে আনবো, আমাদের পূর্ব অভিজ্ঞতা তো আমাদেরকে মানে আস্থা দেয় না। অতীতে আমরা তো দেখেছি বিচার বিভাগের স্বাধীনতা, আওয়ামী লীগ এসছে, বিএনপি এসছে, আবার আওয়ামী লীগ এসছে, আবার বিএনপি এসছে, বিচার বিভাগ তো স্বাধীন হয় নাই। সুতরাং এই সরকার নতুন করে সেই অধ্যাদেশটি আনবে,
এই আস্থা তো আমি পাই না। আচ্ছা, সচিবালয়ের বিষয়টা কি বলবেন? সচিবালয় তো তারা প্রতিষ্ঠা করার মধ্যে মানে এক ধরনের উদ্বোধন টাইপের ব্যাপারটা হয়ে গেছিল, বৃষ্টি খাওয়া হয়ে গেছিল, একদম একটা হ্যাফাজার্ড অবস্থার মধ্যে আছে। এবং আমি আপনাকে বলি, আমাদের অনেকগুলো জেলায় কিন্তু এই মুহূর্তে জেলা জজ নাই, সেশন জজ নাই। কেন নাই? কারণ আমাদের যে অধ্যাদেশটা যেটা সুপ্রিম কোর্ট থেকে জারি হয়ে এসছে, সেটা অনুযায়ী সরকারের কিন্তু নিয়োগ, বদলি, পদোন্নতি, পদায়নের আর কোনো ক্ষমতা থাকবার কথা না। এটা সুপ্রিম কোর্টের একক ক্ষমতায় হবার কথা, লোয়ার জুডিশিয়ারির যে অ্যাপয়েন্টমেন্ট এবং সবকিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, রেকমেন্ড করা হচ্ছে অমুককে অমুক জায়গায় জেলা জজ করা হোক, সেশন কোর্টে অমুককে দেয়া হোক। বর্তমান চিফ জাস্টিস খুবই রাইটলি তিনি এই পদায়নটা করছেন না, কারণ তিনি বলছেন যে এটা তো শুধুমাত্র সুপ্রিম কোর্টের একক এখতিয়ার, এখানে তো নির্বাহী বিভাগ কথা বলতে পারে না, আইন মন্ত্রণালয় কথা বলতে পারে না, কিন্তু সেটা বলছে। তো এই যে একটা হ্যাফাজার্ড অবস্থার মধ্যে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, যে একজন কর্মকর্তা মন্ত্রী পর্যায়ের, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনারা মানছেন না কেন, আগে তো তখন মানলেন। তারা বলছে দেখেন, এখন যেরকম আপনারা মাঝে মাঝে বলেন যে পার্টি বিউরোক্রেসি বা পার্টি অলিগার্কির মতো হয়ে যায়, তখন হয়তো জুডিশিয়ার একটা অলিগার্কি হয়ে যাবে। মানে তারা চাইছেন যে এটার উপরে মানে একটা সুপ্রিমেসি থাকতে হবে, দি জুডিশিয়ারি অফ এক্সিকিউটিভস ওভার দি জুডিশিয়ারি। এটা তো চিরজীবনেরই একটা লড়াই, যে আমলাতন্ত্র জিতবে না বিচার বিভাগ জিতবে। সে কারণে আপনি দেখবেন সরকারগুলো যেহেতু আমলাতন্ত্রের উপর বিচার বিভাগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল, আমলাতন্ত্রের বরাদ্দ বাজেটে সবসময় দেখবেন অনেক বেশি। আমাদের বিচার বিভাগের বরাদ্দ কিন্তু অতি অপ্রতুল। কিন্তু বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তখন কিন্তু বিচার বিভাগের ঘাড়ি বন্দুকটা রাখতে হয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল বলেন, তখনও বিচার বিভাগের ঘাড়ি বন্দুক ওঠে। বিচারকদের বয়স বাড়িয়ে একজন বিশেষ বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবার যেই চক্রান্ত, তখনও কিন্তু বিচার বিভাগকেই ব্যবহার করতে হয়। সো বড় বিপদে পড়লে তখন বিচার বিভাগের প্রয়োজন হয়, কিন্তু ডে টু ডে লাইফে তো নির্বাহী বিভাগের ভূমিকা অনেক বেশি। সে কারণেই আমলাদের সঙ্গে বিচার বিভাগের, জুডিশিয়ারি সবসময় একটা দ্বন্দ্ব থাকে, এবং আমলাদের সঙ্গে থাকে সবসময় থাকে। এবং নির্বাহী বিভাগ বা আমলারা তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার এনজয় করবে কিনা, জুডিশিয়াল পাওয়ার তাদের থাকবে কিনা, এটা নিয়ে কিন্তু বিচার বিভাগ এবং ব্যুরোক্রেসির মধ্যে একটা দ্বন্দ্ব চিরকালীন রয়ে গেছে। বিচার বিভাগ বা জুডিশিয়ারি কখনো চায় নাই যে আমলাদের হাতে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হোক, কিন্তু তারপরেও কিন্তু আমরা টাইম টু টাইম দেখেছি তাদেরকে এই জুডিশিয়াল পাওয়ারটা দেয়া হয়েছে। যদিও এই ব্যাপারে রায় হয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে যে কোনো আমলার কাছে এই পাওয়ার যাবে না, কিন্তু তারপরেও কিন্তু দেয়া হয়েছে এবং আইনেও রাখা হয়েছে। এটা আপনি একদিক থেকে হয়তো বলছেন, কিন্তু আমি আরেকটা সাইড বলি। ধরেন আমাদের এই উপমহাদেশে যখন ভারতবর্ষ ছিল, তখন কাজীর বিচার ছিল না, কাজী বাদশাকে ডাকতে পারতেন, বাদশার খুব বড় বড় কর্মকর্তাদের ডাকতে পারতেন, এবং কাজী যেটা বলতেন সেটাই হতো। আবার এই যে দেখেন পাকিস্তানে যেটা হলো পারভেজ মোশাররফের ব্যাপারে কোর্ট যে সিদ্ধান্ত দিল, মানে জুডিশিয়ারি গভর্নমেন্টকে ডিসমিস করতে পারলো। রিলেশনটা আমি এরকম করে বুঝি যে ডেফিনেটলি যদি আপনি বলেন দুটো কন্ট্রাডিক্টরি একটা অ্যাসপেক্ট আছে, তো এটার মধ্যে কে কখন ডমিনেট করবে, নাকি পার্মানেন্টলি কেউ ডমিনেট করবে, এই রিলেশনটাকে আমি আগে যে রাজনীতিতে ছিলাম সেখানে শিখেছি ডায়ালেকটিক্যাল হবে, কোনো সময় একটা আরেকটাকে সুপারসিড করতে পারে। এই জন্যই দুটো ডায়ালেকটিক্যাল, যে দুটোর মধ্যে সম্পর্কটা একটা সমন্বয়ের মধ্যে দিয়ে এগোবে। তো সেইভাবে যদি হয় তাহলে কোনো কোনো সময় নিশ্চয়ই জুডিশিয়ারি গভর্নমেন্টের উপরে বলতে পারে। নর্মালি তো আপনি পার্লামেন্টে একটা সংশোধনী আনছেন, সেটা বিচার বিভাগ বাতিল করে দিতে পারছে, আমাদের দেশে কত হচ্ছে। এইখানে একটা কনসেপচুয়ালি গোলমাল হচ্ছে, যে ওনারা যখন বলছেন যে না আমাদের এক্সিকিউটিভের পাওয়ার তো উপরে থাকতে হবে, ইট ইজ নট এ পার্মানেন্ট কেস, সবসময় তো এটা হতে পারে না। একদম। এবং এই চেক অ্যান্ড ব্যালেন্সটার জন্যই তো রাষ্ট্রের তিনটা স্তম্ভের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই তো এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আর লেজিসলেটিভ তিনটা আলাদা স্তম্ভ, তিনটা আলাদা বিভাগ রাখা হয়েছে। কখনো জুডিশিয়ারি তাদের উপর আপার হ্যান্ড নেবে, কখনো এক্সিকিউটিভ আপার হ্যান্ডে হয়তো যেতে পারে, কিন্তু সর্বদাই এক্সিকিউটিভ তোষণ এটা কিন্তু অটোমেটিক্যালি একটা স্বৈরাচারকে তৈরি হতে সাহায্য করে।